প্রিয় দর্শক, আজ ৩০ মে রোজ শুক্রবার। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এই দিনে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী চেতনা উজ্জীবিত এবং শহীদ জিয়ার আদর্শে নেতাকর্মীরা গভীর শোক ও শ্রদ্ধার সাথে দিনটি উদযাপন করেন। নেত্রকোনা জেলা বিএনপি তথা বর্তমানে আমি কেন্দুয়া উপজেলা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে কেন্দুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই দিনটি গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বর্তমানে দলীয় কার্যালয়ের সামনে আছি। কিছুক্ষণ পূর্বেই ওনারা শহীদ জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে আমরা ওনাদের সাথে একটু সাক্ষাৎ করব। শহীদ জিয়া যদি আজ অবধি বেঁচে থাকতেন তাহলে জাতীয়তাবাদী দল বা উনি যে বাংলাদেশের রূপকার যেভাবে স্বপ্ন দেখতেন, ওনার যে দূরদর্শিতা, বর্তমানে রাজনৈতিক অঙ্গনে কীরকম পরিবর্তন আসতো। আমাদের সাথে এখানে কেন্দুয়া উপজেলা বিএনপির ত্যাগী নেতাকর্মীরা উপস্থিত আছেন। মূল দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক, পৌর কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পরিচিত মুখ সবাই এখানে উপস্থিত আছেন। আমি একটু কথা বলবো আজ এই দিন উপলক্ষে। এখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মজনু সাহেবের সাথে আমি কথা বলবো যে আজকের দিনটি আপনারা কীভাবে উদযাপন করেছেন। আসলে আপনার আজকের দিনটির কথা আপনার বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ এই দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদের উজ্জীবিত যে সমস্ত আপনার চেতনায় ধারণ করে, বিশেষ করে সামগ্রিক বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, এই স্বাধীনতা থেকে ধরে যখন এই দেশ একটা দিগ্ভ্রান্ত উদ্ভ্রান্ত এবং আপনার দেখা গেছে নেতৃত্ব শূন্য, কেউ তখন এই যে বাংলাদেশের এই হাজারো লক্ষ জনতার উপর যে এত অত্যাচার নির্যাতন চলছে, এই দেশটাকে একটা পরাধীন একটা চরম পরাধীনতার শেষ সীমায় যখন অবস্থান করছে, ঠিক সেই সময় কেউ এগিয়ে আসে নাই। একমাত্র আমাদের এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি কিন্তু এই দেশের জন্য স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং উনার নেতৃত্বেই তলাবিহীন জুড়ি দেশটি আপনার পরবর্তীতে মাত্র 4 থেকে 4.5 বছরের মাধ্যমে একটা স্বনির্ভর আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে ওঠে। আমি যদি মোটা দাগে বলতে যাই, আপনার পরবর্তীতে দেখা গেছে আপনার শিল্প বলেন, বাণিজ্য বলেন, আপনার কৃষি বিপ্লব, আপনার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সর্বক্ষেত্রেই এই লোকটির, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আমূল পরিবর্তন এনেছিলেন এবং এই দেশটাকে একটা স্বনির্ভর জাতি হিসাবে, আত্মনির্ভরশীল জাতি হিসাবে আপনার দেখা গেছে একটা অবস্থায় দাঁড় করাইছিলেন। কিন্তু সেই অবস্থাতে দেখা গেল দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি আপনার ষড়যন্ত্র করে উনাকে আত্মতায়ীর দ্বারাই কিন্তু আজকের এই দিনে উনি নিহত হন। এতে করে এই জাতি অনেক পিছিয়ে গেছে, আমরা অনেক পিছনে চলে আসছি। আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যদি বেঁচে থাকতেন, ওনার এই 4.5 বছরের আপনার এই যে ওনার যে দর্শন, ওনার যে আপনার চিন্তা চেতনা, ওনার যে কৃষ্টি, ওনার যে সংস্কৃতি, এইটা এখন পর্যন্ত এই বাংলাদেশ জাতীয়তাবাদের মাধ্যমে বা জাতীয়তাবাদী দলের বা এর সকল অঙ্গ সংগঠনের মাধ্যমে যেভাবে এখনও উজ্জীবিত, উনি যদি জীবিত থাকতেন তাহলে আজকে বাংলাদেশ এই বিশ্বের বুকে একটা উন্নতশীল দেশে পরিণত হইত এবং আমাদের জাতির আরও অনেক স্বপ্ন পূরণ হইত, যা বলে বা বর্ণনা করে শেষ করা যাবে না। আজকে গণতন্ত্র দেশে এই যে বিগত দিনগুলি গেছে, গণতন্ত্র নাই। এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। বহুদলীয় গণতন্ত্র কিন্তু এই একদলীয় বাকশাল থেকে উনি চালু করেছিলেন। আজকে দেখা গেছে যে গণতন্ত্র নেই। আজকে এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারাও কিন্তু এই যে গত স্বৈরাচারের ধারাবাহিকতা, তাদের ভিতরেও কিন্তু গণতন্ত্রের স্পিরিটে আমরা দেখতেছি নাই। আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা এই দেশের আপামর জনসাধারণ গণতন্ত্রের কথা বলে, তখন ওনারা কিন্তু দেখা যাচ্ছে যে সংস্কারের সবক দেয়, পাশ কাটতে যাইতে চায়। অর্থাৎ গণতন্ত্রটা আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমেই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং এই জাতীয়তাবাদের শক্তি আজকে কিন্তু এই গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিচ্ছে। আজকে কিন্তু এখনও যুদ্ধ করতে হচ্ছে, এখনও জীবন দিতে হচ্ছে, এখনও গুম
হতে হচ্ছে। হ্যাঁ, আজকে এই গণতন্ত্র কিন্তু নেই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকলে আমার মনে হয় এই জন্য আমাদের প্রাণ দিতে হইতো না, যুদ্ধ করতে হইতো না। এই লোক তো যুদ্ধ করেছিল এই দেশ স্বাধীন করার জন্য। এই দেশ তো স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরেও আমরা আমাদের স্বাধীনতা কিন্তু পুরোপুরি পাই না। আজকে আমাদের অধিকার, হ্যাঁ, আমাদের যে গণতান্ত্রিক যে একটা প্রতিফলন, এটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আজকে অত্যন্ত দুঃখের সাথে এই লোকটার জন্য, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা কামনা বাক্যে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে বেশ নসিব দান করেন, এবং দেশবাসীর কাছেও আমরা দোয়া করি সকলেই যেন ওনার জন্য দোয়া করে। আর ওনার দেখানো পথে আমরা যাতে হেঁটে আগামী দিনে এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, এবং একটা গণতান্ত্রিক সরকার এই দেশে তাড়াতাড়ি কায়েম হয়। যত তাড়াতাড়ি কায়েম হবে এই দেশের জন্য মঙ্গল হবে, কল্যাণকর হবে, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন আপনার বাস্তবায়ন হবে। অসংখ্য ধন্যবাদ জনাব মুজিবুর রহমান ভূঁইয়া মজনু, অত্যন্ত সুচারু গুছালু সাবলীল বক্তব্য দিয়েছেন। আমরা সুপ্রিয় দর্শক যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি, এটি সংসদীয় আসনে 159তম, অর্থাৎ নেত্রকোনা 3। আর এই আসনের জনপ্রিয় একজন ব্যক্তির কথা না বললেই নয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নেত্রকোনা জেলা বিএনপি সদস্য সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন জনাব ডক্টর রফিকুল ইসলাম হিলালি। দুর্দিনে তিনিই সকল নেতাকর্মীদের আগলে রেখেছেন। আমি এখন কথা বলবো দলটির উপজেলা বিএনপির সভাপতি জনাব জয়নাল আবেদিন ভূঁইয়া সাহেবের সাথে। আচ্ছা, দুর্দিনের যদি স্মৃতিচারণ করেন অল্প কথায়, আপনি কিভাবে বলবেন যে দলটির দুর্দিনে আপনারা কিভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্দিনে আমরা প্রতিটা দলীয় প্রোগ্রামে রফিক হিলালির নির্দেশে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, পৌরসভা, থানা আমরা আন্দোলন করেছি, এবং আমাদেরকে এই আন্দোলনের জন্য অনেক কেসারত দিতে হচ্ছে। বিগত দিনে আওয়ামী লীগ স্বৈরাচাররা আমরা যখন কেন্দ্রতে কোনো মিছিল মিটিং শুরু করি, তখন তারা রাস্তাঘাটে দাঁড়ায়া আমাদেরকে মারধর করছে, মানে পুলিশ দ্বারা হয়রানি করছে, আমাদের নেতা কর্মীর হাত পা ভাঙছে, মানে এত অত্যাচার করছে যেটা বললে শেষ করা যাবে না। তো বর্তমানে আমরা স্বাধীন, আমরা পুরা স্বাধীন না, পুরা এখনও আমাদের এই শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র এখন আমরা ফিরিয়ে পাই নাই। আমরা আশা করছিলাম না আমরা ডিসেম্বরে, আমাদের নেতা তারেক রহমান বলছে যে ডিসেম্বরের ভিতরে আমাদেরকে নির্বাচন দিতে হবে। যে ডিসেম্বরে নির্বাচন দেয় তখনই আমরা ইউনিট সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা থাকবো। আচ্ছা, এখানে আপনাদের স্থানীয় বিএনপির বিভিন্ন স্থানের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল থেকে কাকে মনোনীত করলে বা ধানের শীষ মার্কা কাকে দিলে এই আসনটি নিরাপদ থাকবে এবং অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এই এলাকাটির উন্নয়ন হবে? আপনার বিগত 17 বছর যাবৎ আপনার এই যে একটু আগে আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি মহোদয়ের কথা বলছেন, উনি ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত বোধহয় 42 থেকে 43 বছর বয়স এই রাজনীতির উনার। তে গত 17 বছরের কথা যদি আমরা বলি, আমার ইতিপূর্বে আমার সভাপতি কিন্তু বলে গেছে যে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে আওয়ামী লীগের এই আমরা বিরোধী দলের আন্দোলন করতে যাই। আমাদের নামে কিন্তু 45টা মামলা, এই কেন্দ্র উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, পৌর বিএনপি অঙ্গ সংগঠনের সহ 45টা মামলা, আর আসামি সংখ্যা হয়েছে 10,710 জন। তো এই প্রত্যেকটা মামলা হাইকোর্টে হাজিরা দেওয়া এবং এদের সাথে যোগাযোগ করা এবং পরবর্তীতে নেত্রকোনা হাজিরা দেওয়া এবং জেল হাজতে যাওয়ার পর, এটা তো ডাইল ভাতের মতো আমাদের ছিল, জেল হাজতে যাওয়া, সব বিষয়ে আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি সাহেব খোঁজখবর রাখছে। আমাদের পাশে থেকে, দূর থেকে খোঁজখবর রাখে নাই, আমাদের পাশে থেকে সকল বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। সুতরাং এই কেন্দ্র আটপাড়ায় হিলালি সাহেব ব্যতীত মানে আমাদের পাশে বিগত দিনে কেউ ছিল না, এবং এখন যারা মৌসুমি পাখি আসতেছে এটা কণিকের বিষয়, আল্লাহ না করুক আজকে যদি একটা সমস্যা হয় হিলালি ব্যতীত আমরা অন্য কোনো মৌসুমি পাখিরে দেখব না, বিগত দিনে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। সুতরাং এই আসনে কেন্দ্র আটপাড়ায় ইসলাম হিলালি মহোদয়, যিনি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, যিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সদস্য, উনি যদি মনোনয়ন পায় ইনশাল্লাহ সকলেরকে সম্মিলিতভাবে নিয়ে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে কেন্দ্র আটপাড়া থেকে আমরা নির্বাচিত করতে পারবো এবং এমপি হিসাবে ওনাকে দেখতে পারবো। আমাদের সকলের দাবি উনাকে যাতে মনোনয়ন দেওয়া হয় এবং উনি যাতে দানের শীষটা
পায়, তাহলেই আমরা ইনশাল্লাহ কামিয়াবি হব এবং আমাদের মনের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ।